হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 12-এর ইতিহাসের উপর ইতিহাসের 5th চ্যাপ্টার বা পঞ্চম অধ্যায়ে এমসিকিউ এসএকিউ উত্তর পারবে এমন করে একটা আলোচনা করব, প্রশ্ন করব এবং তার পাশাপাশি উত্তর বলবো। প্রথম প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী? ভারতবর্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী 1932 সালে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য ধর্মের ভিত্তিতে মুসলিমদের নির্বাচনে আসন সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এটাই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। নেক্সট প্রশ্ন, পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? পুনা চুক্তি হয় গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। এটা হয় 1932 সালে। পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি কে করেন? পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম মুসলিম ছাত্র, পাঞ্জাবের মুসলিম ছাত্র চৌধুরী রহমত আলী, তিনি প্রথম পাকিস্তান রাষ্ট্রের দাবি করেন। কিন্তু পাকিস্তান রাষ্ট্রকে আলাদাভাবে সৃষ্টি করা হবে তার সিদ্ধান্ত মুসলিম লীগের লাহোর কংগ্রেসে 1940 সালে মুসলিম লীগের লাহোর কংগ্রেসের অধিবেশন বসে, অধিবেশন বসে। সেখানেই মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের কথা বলেছেন। তিনি সরাসরি এখানে পাকিস্তান শব্দটি ব্যবহার করেননি। তাহলে পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব কোন সম্মেলনে কত সালে গৃহীত হয়? 1940 সালে লাহোরের মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নার প্রস্তাব অনুযায়ী, সভাপতি মোহাম্মদ আলী জিন্নার প্রস্তাব অনুযায়ী তোমার আলাদা রাষ্ট্রের দাবি করা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। পরের প্রশ্ন, মধ্য ভারতে হিন্দুদের মধ্যে যারা নিম্ন বর্ণের মানুষ, তাদের উপরে অবিচার করা হতো। কিভাবে অবিচার করা হতো? নিম্ন বর্ণের মানুষদের, উপজাতির মানুষদের, গরিব মানুষদের, অর্থাৎ জাতির ভিত্তিতে তাদেরকে হিন্দু মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। এছাড়া নিম্নবর্ণের হিন্দুদের পানীয় জল পান করতে দেওয়া হতো না। এছাড়া নিম্নবর্ণ মাহারদের ধোপা নাপিত বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন? তারা অস্পৃশ্য। এই কারণে বর্ণ হিন্দুর লোকেরা এই ব্যবস্থা করে। এটাকে বলা হয় বর্ণভেদ এবং এটাকে বলা হয় অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা এবং বর্ণভেদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর নিচু বর্ণের মানুষদের স্কুলে আলাদাভাবে বসতে দেওয়া হতো। ছাত্র হিসাবে সব ছাত্র একসঙ্গে বসতে পারতো না। পানীয় জল উচ্চ বর্ণের ছাত্ররা যেখান থেকে পান করবে সেখান থেকে পান করতে পারতো না। শিক্ষকরা নিম্নবর্ণের ছাত্রদের হাতে খাতা নিয়ে তাকে রাইট দেওয়া, মূল্যায়ন করার অধিকার ছিল না। যে শিক্ষক মূল্যায়ন করবে তাকে অন্যান্য শিক্ষকরা তাকে একঘরে করত। নিম্নবর্ণের এই হিন্দুদের উপর যে অত্যাচার, নিপীড়ন
শোষণ তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, মিছিল করেন। 1 মাইল লম্বা মিছিল করেছিলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, মন্দির প্রবেশে বিল বা আইন তৈরি করে ব্রিটিশ সরকার, কারণ মন্দিরের পাশে যাওয়ার অধিকার অস্পৃশ্য নিম্নবর্ণের মানুষদের ছিল না। পরের প্রশ্ন হলো যে গোঁড়া হিন্দু, যারা প্রতিক্রিয়াশীল হিন্দু, তারা কিন্তু নিম্নবর্ণের হিন্দুদের খুবই ঘৃণা করত। এমন উদাহরণ আমরা বহু দেখেছি। ভারতবর্ষে এখনো এই জিনিস চলছে, তবে অনেকটা কমেছে। ভাইকম গ্রামের একটা ঘটনা, নিম্নবর্ণের হিন্দুদের উপরে যে অত্যাচার করা হতো তার বড় ঘটনা ভাইকমের গ্রামের একটা ঘটনা। ত্রিবাঙ্কুরের একটা গ্রামে ভাইকম গ্রাম, সেখানে একটা মন্দির ছিল। মন্দিরের 4 দেওয়ালের পাশ দিয়ে রাউন্ড করে রাস্তা ছিল। সেই রাস্তায় নিম্ন বর্ণের হিন্দুরা হাঁটতে পারত না, এবং সেই রাস্তা দিয়ে ভাইকমের এই মন্দিরে প্রবেশের অধিকার ছিল না। এইটার বিরুদ্ধে তোমার আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলন হচ্ছে ভাইকাম সত্যাগ্রহ আন্দোলন। তাহলে ভাইকমের ঘটনা খুবই পরীক্ষা পারপাসে ইম্পর্ট্যান্ট, আর বিষয়টা খুবই খারাপ বিষয়। একটা মানুষ হিসাবে এটা করা উচিত না। এবং ভাইকম সত্যাগ্রহের ফলে মহারানীর কাছে আবেদন চাই। গান্ধীজিও এই আন্দোলনকে সমর্থন করেন। শেষ পর্যন্ত এই মন্দিরে প্রবেশের অধিকার পাই। এটা মন্দির প্রবেশ দিবস হিসাবে পালন করা হয়। এই 21শে অক্টোবর গুরুবায়ুর উদ্দেশ্যে যাত্রা করেন এবং ভাইকম সত্যাগ্রহের একটা সুফল নিম্ন জাতির মানুষেরা পেয়েছে। নেক্সট প্রশ্ন, দেশীয় রাজ্য কাদের বলা হয়? দেখো, ব্রিটিশ শাসনকালে এই এত বড় ভারতের ভূখণ্ডে কোনো জায়গায় 60% জায়গাতে, 100 ভাগের মধ্যে 60 ভাগ 60% জায়গাতে ব্রিটিশরা সরাসরি রাজত্ব করত। বাকি 40% জায়গাতে কোনো জায়গায় নবাব, কোনো জায়গায় রাজা, কোনো জায়গায় তোমার অন্য নামে সেই রাজ্য পরিচালিত হতো। ব্রিটিশরা সামগ্রিকভাবে এই রাজ্যগুলিকে বলতো যে প্রিন্সলি স্টেট, দেশীয় রাজ্য, প্রিন্সলি স্টেট বলা হতো। যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে তখন এই প্রিন্সলি স্টেটের সংখ্যা ছিল 565। প্রিন্সলি স্টেটের সংখ্যা 1947 সালে ভারত যখন স্বাধীন হচ্ছে তার সংখ্যা ছিল কত? 565। দেশীয় রাজ্যগুলির বৈশিষ্ট্য কী ছিল? দেশীয় রাজ্যগুলির বৈশিষ্ট্য দেখো, আয়তনে বড়, আয়তনে বিভিন্ন রকমের ছিল। আয়তনে বড় ছিল, আয়তনে ছোট ছিল। আয়তনে বড় ছিল এমন কয়েকটা রাজ্যের নাম বলছি, যেমন ধরো কাশ্মীর, হায়দ্রাবাদ, বরোদা, মহীশূরের কথা তোমরা জানো। এগুলো আয়তনে বড় ছিল। নেক্সট হচ্ছে, দেখো, কিছু
দেশীয় রাজ্যে স্বৈরশাসন প্রতিষ্ঠিত ছিল। হায়দ্রাবাদের নিজাম এর স্বৈরতন্ত্র ছিল, বাদশাহ, মহারাজা, এসব দেশীয় রাজ্যের যিনি পদে আছেন সর্বোচ্চ শাসক হিসাবে, তাদের বিভিন্ন নামে ডাকা হতো। দেশীয় রাজ্যের প্রজাদের অবস্থা কী ছিল? আমরা দেখব যে দেশীয় রাজ্যের প্রজাদের অবস্থা খুবই খারাপ, আর্থিক সংকট খারাপ, সামাজিক ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে আছে, আর রাজনৈতিক অর্থাৎ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, প্রিন্সলি স্টেটের কাছ থেকে সুযোগ সুবিধা তারা পেত না। নেক্সট প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি, এটা কি? অধীনতামূলক মিত্রতা নীতি এর প্রবক্তা চালু করেন কে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ঘোর সাম্রাজ্যবাদী, চরম সাম্রাজ্যবাদী, নগ্ন সাম্রাজ্যবাদী। তিনি 3টি নীতির মাধ্যমে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যকে বিস্তার করবার পরিকল্পনা নিলেন। 1 নম্বর হলো যুদ্ধনীতি। যে রাজ্যগুলি ভারতবর্ষে যুদ্ধ করতে পারবে না, ভালো দুর্বল রাজ্য, সেখানে যুদ্ধ নীতি গ্রহণ করে সাম্রাজ্য বাড়াতে হবে, অর্থাৎ সে রাজ্যকে ব্রিটিশের অধীন আনতে হবে। আরেকটা হলো যে বন্ধুত্ব স্থাপনের মধ্য দিয়ে কোনো কোনো রাজ্যকে ব্রিটিশের সাম্রাজ্যে আনতে হবে, ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটা কুশাসনের অজুহাত। কুশাসন মানে হচ্ছে যে নবাব বা রাজা বা মহারাজা ভালো চালাতে পারছে না শাসন, তার রাজ্যটাকে গ্রাস করে দেওয়া, তুমি তো ঠিকঠাক করে রাজ্য চালাতে পারছো না, তাহলে তোমার রাজ্যটা দিয়ে দাও। এইভাবে কুশাসনের অজুহাতে রাজ্য দখল। আমরা এখানে অধীনতামূলক মিত্রতা নীতি, এটাও তার সাম্রাজ্য বিস্তারের একটা কৌশল, এটা একটা কি বলবো, একটা কূটকৌশল। তিনি বললেন যে কোনো রাজা যদি মনে করেন যে আমাদের চুক্তিতে সই করবেন, সই করতে পারে। চুক্তি করলে কি কি সুবিধা পাবে রাজা? চুক্তি করলে রাজার রাজ্যে কোনো সেনাবাহিনী রাখতে পারবে না। রাজার রাজ্যে সেনাবাহিনী যেটা আছে এখন ভেঙে দিতে হবে। নাম্বার 2, রাজা যে নিরাপত্তা, বৈদেশিক আক্রমণ থেকে, আভ্যন্তরীণ বিদ্রোহ থেকে রক্ষা করার ব্যাপার, সেটা কোম্পানি গ্রহণ করবে, সেখানে ব্রিটিশ সরকার দায়িত্ব নেবে। তখন কোম্পানি সরকার, ব্রিটিশ সরকার সরাসরিভাবে শাসন করতো না। আমরা বলেছি যে সনদ আইনের মাধ্যমে কন্ট্রোল, নিয়ন্ত্রণমূলক আইন, এই আইনের মাধ্যমে কোম্পানির পক্ষে যে গভর্নর, সেই গভর্নরকে নিয়ন্ত্রণ করবে এবং শাসন করবে। আর যে রাজা এই কোম্পানি সরকারের সঙ্গে চুক্তি করবে, তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে কোম্পানি। রাজার সেনাবাহিনীকে ভেঙে দিলেও ওই রাজ্যে তোমার কোম্পানি সেনাবাহিনী মোতায়েন করা হবে। কোম্পানির সেনাবাহিনীর সেনাপতি হবেন ইংরেজ এবং কোম্পানি সেনাপতিকে নিয়ে করবে। আর এই সেনাবাহিনীর, নতুন সেনাবাহিনীর যে খরচ দরকার, খরচ হবে, সেটা রাজাকে বহন করতে হবে। তাহলে এই যে অধীনতামূলক মিত্রতার নীতি এমন একটা কৌশল, যে রাজা সই করবে সেই কিন্তু ফাঁদে পড়বে, সেই রাজ্যটা কিন্তু অটোমেটিক্যালি ধীরে ধীরে রাজার সামরিক শক্তি কেড়ে নেওয়া হচ্ছে, রাজার আর্থিক শক্তি কেড়ে নেওয়া হচ্ছে, শুধু রাজ্য পরিচালনা করবে, এইটাই হচ্ছে রাজার দায়িত্ব। তো অনেক রাজা এই যে তোমার ফাঁদ, এই ফাঁদে পা দিয়েছে। অধীনতামূলক মিত্রতা নীতিতে হায়দ্রাবাদের নিজাম প্রথম পা দিয়েছে। হায়দ্রাবাদের নিজাম তোমার 1798 সালে তিনি এই চুক্তিতে সই করেছেন। অযোধ্যার নবাব সই করেছেন। তাঞ্জোর, কর্ণাটক, অনেকগুলো রাজ্য রাজার এই অধীনতামূলক ওয়েলেসলির প্রবর্তিত তোমার যে অধীনতামূলক নীতি, বন্ধুত্বমূলক, বশ্যতামূলক নীতি, যে সই করবে তাকেই বশ্যতা স্বীকার করতে হবে। নেক্সট হচ্ছে
সত্যমূলক নীতি। সত্যমূলক নীতি কি? এটা কে চালু করেন? লর্ড ডালহৌসি। সত্যমূলক নীতি হলো যে প্রিন্সলি যে রাজ্য, কোনো রাজা যদি তার ওয়াইফের, রানীমার সন্তান না হয়, অর্থাৎ রাজার কোনো সন্তান নেই, তার রাজ্যে সেই রাজা সে দত্তপুত্র রাখতে পারত। কিন্তু লর্ড ডালহৌসি আইন করে বলে দিলেন যে দত্তপুত্র রাখতে পারবে না। অপুত্রক অবস্থায় কোনো রাজা মারা গেলে সেই রাজ্যটা ব্রিটিশের অধীন সরাসরি চলে আসবে। এইটা হলো সত্য বিলোপ। সত্য মানে অধিকার। এতদিন রাজার সন্তান না হলেও, রানীমার সন্তান না হলেও, দত্তপুত্র রেখে রাজা মারা গেলে সেই দত্তপুত্র সেই সিংহাসনের অধিকারী হবে, সেই রাজ্যের অধিকারী হবে। এই ব্যবস্থাটাকে বাতিল করে দিয়ে লর্ড ডালহৌসি, ঘোর সাম্রাজ্যবাদী, চরম সাম্রাজ্যবাদী, তিনি সেই রাজ্যটাকে গ্রাস করে নেয়ার একটা ব্যবস্থা করলেন। এইটা হলো সত্য বিলোপ নীতি। সত্য সত্য মানে অধিকার। আবার লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতেও অনেক রাজ্য দখল করে নিয়েছেন। আবার দুর্বল রাজ্য, যে রাজ্য দুর্বল, তাকে আক্রমণ করে ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে বৃদ্ধি করেন, শক্তিশালী করেন। আমরা দেখো, কোম্পানি শাসনের শেষের গভর্নর হলো ডালহৌসি, কোম্পানি শাসনে। তারপরে তোমার ডালহৌসির পরে লর্ড ক্যানিং হচ্ছে প্রথম। ক্যানিংও কিন্তু গভর্নর ছিলেন, পরে ভাইসরয়ের পদ সৃষ্টি হয় ভারত শাসন আইন অনুযায়ী, পরে তিনি ভাইসরয় হয়েছেন। এই কথা তোমরা জানো। সত্যমূলক নীতি মধ্যে ভাগ ছিল যে তোমার ইংরেজ আশ্রিত যে করদ রাজ্য, তোমার উত্তরাধিকার রাজ্যটি কোম্পানির অধিকারে চলে আসবে। রাজার মৃত্যুর পর সরাসরি চলে আসবে, সে দত্তক গ্রহণের অনুমতি পাবে না। করদ রাজ্য, তাহলে করদ রাজ্যের ক্ষেত্রে কি বলো তো? করদ রাজ্যের ক্ষেত্রে কিন্তু দত্তপুত্র রাখতে পারছে না, পোষ্যপুত্র রাখতে, পালিত পুত্র রাখতে পারবে না। করদ রাজ্য কাকে বলে? যে কোনো রাজাকে পরাজিত করে তার কাছ থেকে কর আদায় করত। প্রশাসনিক দায়িত্ব রাজাকে দিয়েছে বা নবাবকে দিয়েছে, এমন রাজ্য হচ্ছে করদ রাজ্য। সেই রাজ্যে রাজা নিঃসন্তান হলে, তার পরিবারের সন্তান জন্ম না নিলে, সে পালিত পুত্র রাখতে পারবে না, তার রাজ্য সরাসরি হয়ে যাবে। আর কিছু রাজ্য যে সন্তান না থাকলে সে দত্তক রাখতে পারত, সেগুলো করদ রাজ্য না, এমনি দেশীয় রাজ্য। সেক্ষেত্রে লর্ড ডালহৌসির এই তত্ত্ব সত্যমূলক নীতি কার্যকরী করেছে। নেক্সট হচ্ছে সত্যমূলক নীতি প্রয়োগ হয়েছে এমন কয়েকটা রাজ্য। সাতারাতে সত্যমূলক নীতি প্রয়োগ হয়েছে, জয়পুর, সম্বলপুর, বাঘাট, হ্যাঁ, এই রাজ্যগুলিতে সত্যমূলক নীতি প্রয়োগ হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ব্রিটিশ রাজনীতি এটা অত্যন্ত জটিল এবং তারা অত্যন্ত কূটনীতির আশ্রয় গ্রহণ করেছেন, এ কথা আমরা জানি। নেহেরু রিপোর্ট, মতিলাল নেহেরু একটা ভারতবর্ষের এক যুক্তরাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে, তার কিছু নিয়ম কানুন, একটা সংবিধান বলতে পারো, তৈরি করেছিলেন নেহেরু রিপোর্ট। এটা কত সালে? 1928 সালে। 1928 সালে নেহেরুর প্রথম গোল টেবিল বৈঠক। কত সালে? 1930 সালে। গান্ধীজি এবং বড়লাট আরউইনের মধ্যে প্রথম গোল টেবিল বৈঠক বসে। নেক্সট হচ্ছে দিল্লি চুক্তি। দিল্লি চুক্তি ভারতবর্ষে দিল্লিতে এটা বসে। এই দিল্লি চুক্তি গান্ধীজি এবং বড়লাট আরউইনের মধ্যে হয়। দিল্লি চুক্তিকে তোমার এটা 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 এটার শর্ত কি? দিল্লি চুক্তির কয়েকটা শর্ত। এক নম্বর হলো যে কংগ্রেস করতে গিয়ে যারা আন্দোলন করেছিল তাদের সম্পত্তি ব্রিটিশ সরকার বাতিল করেছে, সেই সম্পত্তি ফিরে দিতে, এক নম্বর। দুই নম্বর হলো কংগ্রেসের আন্দোলন করতে গিয়ে জেলে আটক আছে ব্রিটিশ
যারা আটক করে রেখেছে সরকার, তাদের ছেড়ে দিতে হবে। কিন্তু এই সময়ে একটা কথা, যে সূর্য সেনের ফাঁসি এই 30 সালে, এবং কদিন আগেই ফাঁসি হয়েছে, কিন্তু গান্ধীজি সূর্য সেনের কথা বলেননি। সূর্য সেনের উপর যে অত্যাচার, ফাঁসি হওয়ার আগে তার 32খানা দাঁত হাতুড়ি দিয়ে মেরে তুলে নিয়েছিল, চিৎকার চেঁচামেচি অন্য ছেলে মেয়েদের উপরে পড়েছিল, যাতে তারা আর কেউ এই পথে না যায়। এই যে ঘটনা, একটা একটা ভয়ানক ধরনের ঘটনা। গান্ধীজির মনে একটু আমাদের মনে হয় যে আমরা যারা পড়ি কষ্ট হয়নি, করলে তো আরএনের সঙ্গে বলতে পারছেন, যিনি গভর্নর আর কি, তাকে তো বলতে পারছেন যে স্যার আপনি এটা কী করালেন। বা তাছাড়া ফাঁসি দিয়েছেন, এর আগে ডেড বডি ফেরত দিয়েছেন, কিন্তু সূর্য সেনের ডেড বডিতেও আপনারা ফেরত এলেন না, সেটা গভীর সমুদ্রের জলে ফেলে দিয়েছেন। তাই গান্ধীজির মানে দিল্লি চুক্তির যে বিষয়, যারা আন্দোলন করতে গিয়ে জেলে আটক, তাদেরকে ছেড়ে দিতে হবে, সম্পত্তি বাজেয়াপ্ত, ভালোই কথা। কিন্তু গান্ধীজি এই সূর্য সেনের মতো যারা ত্যাগ স্বীকার করছে, যারা প্রকৃত দেশপ্রেমিক, তাদের কথা কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাসে তেমনভাবে পড়ানো হয় না। তাদের কথা রাজনৈতিক নেতারা করাপশনের সঙ্গে যুক্ত, তো চোর্য কাজের সঙ্গে সব থেকে যদি বেশি যুক্ত থাকে ভারতবর্ষের শাসক শ্রেণী, চোর্য বৃত্তির সঙ্গে যুক্ত। বিচার ব্যবস্থাকে তারা পরিচালনা করছে, আইন তারাই তৈরি করছে, যারা রক্ষক তারাই ভক্ষক। ইন্ডিয়ান পলিটিক্সের এই যে অস্বচ্ছতা, করাপশন, এই যে সরকারিভাবে যে চেষ্টা করে, সিবিআই চেষ্টা করে, ইডি চেষ্টা করে, প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টারকে চোর বলে, চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টারকে চোর বলে, সবাই চোর। তারা অভিনয় করতে উঠে ডায়াসে, এবং তারা যে বিপ্লবীদের কথা বলে, তারা গান্ধীজির কথা বলে সময়ে, আবার সময়ে বিপ্লবীদের কথা বলে। এটা তাদের অ্যাক্টিং ছাড়া, এটা ভারতীয় জনমতকে বুঝতে হবে, অ্যাক্টিং ছাড়া এটা আর অন্য কিছু নয়। সিবিআই অ্যাক্টিং করছে, ইডি অ্যাক্টিং করছে, প্রাইম মিনিস্টার অ্যাক্টিং করছে, চিফ মিনিস্টার অ্যাক্টিং করছে, বিচারপতিদেরও যারা সামান্যতম যারা মানবিক, তারা প্রতিবাদ করে, তাদের কোনো মূল্য নেই, তাদের রোলের কোনো ভূমিকাই নেই, কার্যকারিতা নেই। যাই হোক, এইসব একটু মারাত্মক কথা আমি বলে ফেললাম, এবং এটা সত্যি কথা। কিন্তু নেক্সট প্রশ্ন, আধিপত্যের আশঙ্কা। দেখো, এই যে 35 সালের আইন, এই আইনের অনেক বৈশিষ্ট্য স্বাধীন ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতারা যদি বলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস কলঙ্কের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, রক্ত ঝরার ইতিহাস, বহু মানুষের প্রাণকে ছিনে নিচ্ছে, তারা বলে, কিন্তু তারাও তখনও বলেছে। তো তাদের যে পলিসি, সেটাকেই অ্যাকসেপ্ট করেছে। তাদের পলিসি গ্রহণ করেও তাদের অস্বচ্ছ যে ভূমিকা, রোল, সেটা ভালো করেই শিখে নিয়েছে আর কি, যাতে স্বাধীন ভারতবর্ষে জনপ্রতিনিধিরা, যারা জনপ্রতিনিধি আর কি, এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ বডির সঙ্গে তারা যুক্ত, প্লাস যারা তাদের যে গভর্নমেন্ট পলিসি, সেই গভর্নমেন্ট পলিসিকে যারা ব্যুরোক্র্যাট, তারাও কিন্তু চোর, এবং তারা তাদেরকে উভয়ের সহযোগিতার মধ্য দিয়ে ভারতের সাধারণ মানুষের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের যে পরিশ্রম, রোদে পুড়ে জলে ভিজে যে তিল করে যে উৎপাদন করছে, সেই তার সিংহভাগ এরা আত্মসাৎ করছে, আর পলিটিক্স করছে, অভিনয় করছে, সবটাই অভিনয়। নেক্সট প্রশ্ন, গণতান্ত্রিকতার যে আশঙ্কা,
এই যে ব্রিটিশ ভারতবর্ষে মানুষ গণ গণতন্ত্রের কথা ভাবতে পারে, কংগ্রেসের যে আশঙ্কা, কংগ্রেস কিন্তু ব্রিটিশ শাসকদের ভয় পেত না। কংগ্রেসে ভয় পেত ভারতবর্ষে যারা যারা সশস্ত্র বিপ্লবী, যারা নিঃস্বার্থ দেশপ্রেম যাদের মধ্যে ছিল, সত্যি তারা খাঁটি মানুষ, মানবিক, এবং যারা জাতীয় সংগ্রামের যারা জেনুইন নেতা, সুভাষচন্দ্র বসু, এদেরকে ভয় পেত। সুভাষ বসু কংগ্রেসের হরিপুরা ত্রিপুরা কংগ্রেসের সভাপতি ছিলেন, তখন কংগ্রেসের গান্ধীজি পর্যন্ত ভয়ে ভীত হয়েছিলেন। সুভাষচন্দ্র বসু যে প্রথম অধিবেশনে 38 সালে যে অধিবেশন, তোমার ত্রিপুরী কংগ্রেসের অধিবেশন, তাতে কিন্তু যে রাষ্ট্র কাঠামোর কথা বলেছিলেন, তাতে কিন্তু কংগ্রেসের অন্যান্য সুবিধাবাদী নেতাদের মাথা ঘুরে গিয়েছিল। যার জন্যে বলেছিল যে সুভাষ সভাপতি থাকলে আমরা থাকবো না। তা থাকবে কেন? তো তারা তো চোর, তারা চুরি করার জন্যে তারা রেডি হচ্ছে মানসিক দিক থেকে। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহে ব্রিটিশকে সাহায্য করেছিল কারা? সাহায্য করেছিল মহাবিদ্রোহে ব্রিটিশকে বহু রাজা, বহু জমিদার সাহায্য করেছিল। মহাবিদ্রোহকে কেউ শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলেছে, সাধারণ মানুষের বিদ্রোহ স্বীকার করেনি। বঙ্গ বিভাগের সময় বহু মানুষ, সুবিধাবাদী মানুষ, আজকে ভারতবর্ষ 75 বছরে যে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতা তাদেরই স্বাধীনতা, যারা ব্রিটিশ ভারতবর্ষে প্রকৃত পক্ষে স্বাধীনতাকে চায়নি। ব্রিটিশ সাম্রাজ্যবাদী তাদের পদলেহন করে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছে। নেক্সট প্রশ্ন, প্রথম মহাযুদ্ধ কত সালে শুরু হয়? 1914। শেষ হয় কত সালে? 1918। প্রথম মহাযুদ্ধের সময় ভারতবর্ষে বিপ্লবী কার্যকলাপ বাড়ে, যার জন্যে রাওলাট আইন তৈরি হয়। এটা আমি আলোচনা করেছি। নেক্সট প্রশ্ন, শিল্প উদ্যোগ। ভারতবর্ষের শিল্প উদ্যোগে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি গুরুত্ব দেয়নি। তার কারণ দীর্ঘদিন ধরে ব্রিটিশ সরকার, কোম্পানি সরকার ভারতবর্ষকে উপনিবেশিক শক্তির, মানে তাদের বাজার হিসাবে ব্যবহার করাতে ভারতীয়দের নিজের উদ্যোগে যে শিল্প, সেটাকে ধ্বংস করবার চেষ্টা করেছে। তাহলে আর ভারতীয় যে নিজস্ব শিল্প, সেটা বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার অভাব ছিল, তোমার পুঁজির অভাব ছিল, মূলধনের অভাব ছিল, পুঁজির কেন্দ্র ছিল তোমার ইউরোপ, অর্থাৎ ইংল্যান্ড ছিল পুঁজির কেন্দ্র। সুতি বস্ত্রের বিকাশ ভারতবর্ষে হয়েছিল। সুতি বস্ত্রের একটা সময়ে ভারতীয় একছত্র একচারটি আধিপত্য ছিল, রপ্তানির পরিমাণ বেশি ছিল সুতি বস্ত্রের। তোমার ভারত বস্ত্র রপ্তানির ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছিল 1913 সালে। শিল্পে বিনিয়োগ মানে করা হয়নি ভারতীয় শিল্পে। টিসকো ফুল ফর্মটা মনে রাখবে। টিসকো হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা গঠিত হয় 1907 সালে। 1907 সালে টিসকো গঠিত হয়। ইসকো ফুল ফর্মটা মনে রাখবে। ইসকো IISCO, এটা ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা প্রতিষ্ঠিত হয় তোমার 1918 সালে এবং উৎপাদন শুরু করে 1922 সালে। নেক্সট প্রশ্ন, কয়লা। রানীগঞ্জে কয়লা প্রথম আবিষ্কার হয় কত সালে? 1820 সালে রানীগঞ্জে প্রথম কয়লা আবিষ্কার হয়। নেক্সট প্রশ্ন, জামশেদজি কে ছিলেন? জামশেদজি টাটা।
ভারতীয়দের মধ্যে তিনি লোহা ইস্পাত শিল্প গঠনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। গুজরাটের কয়েকজন শিল্পপতির নাম উল্লেখ করো। ওলাচাঁদ, হীরাচাঁদ, পুরুষোত্তম দাস ঠাকুরদাস, আম্বালাল সারাভাই, এরা হলো গুজরাটের কয়েকজন শিল্পপতি। রয়্যাল কমিশন কি? 1913 সালে ভারতে মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার রয়্যাল কমিশন গঠন করে। প্রথম বিশ্বযুদ্ধে ভারতে অর্থ ব্যয় হয় কত? 127 মিলিয়ন পাউন্ড। এবং ভারতবর্ষে অর্থ সংকট দেখা দেয়, খাদ্যের অভাব দেখা দেয় মুদ্রার সংকটের ফলে। নেক্সট প্রশ্ন, 50-এর মন্বন্তর খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষা আসবে। এটা 1943 সালে 50-এর মন্বন্তর দেখা দেয়। মন্বন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ। এই মন্বন্তরের কারণ হিসাবে বলবে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, শিল্পে উৎপাদন কমে যাওয়া, তারপরে ঋণ সংগ্রহ করা, অর্থাৎ কৃষকরা খুবই ঋণে পড়ে, জিনিসের দাম বৃদ্ধি আমি বলেছি, দরিদ্র শ্রেণীর দুর্দশা বাড়ে, করের বোঝা চাপিয়ে দেওয়া হয় 1943 সালে। এটাকে 50-এর মন্বন্তর বলা হয়। কেন? দেখো, 50-এর মন্বন্তর 1350 বাংলা বঙ্গাব্দ, যেটা বাংলা সন 1350 সালে এই মন্বন্তর হয়। ইংরেজিতে কত? 1943। খুব খেয়াল রাখবে। আচ্ছা, গুজরাটে খেদা আন্দোলন কি? খেদা আন্দোলন হচ্ছে কৃষকরা জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করে যে আমরা কর দেব না, বাড়তি কর আমরা দিতে পারবো না। এই আন্দোলনে গান্ধীজি ব্যক্তিগতভাবে নেতৃত্ব দেন এবং গান্ধীজি নেতৃত্বে এই আন্দোলন সফল হয়। এটা হলো গুজরাটের খেদা জেলার আন্দোলন। এটা গান্ধীজি করেছিলেন ব্যক্তিগতভাবে 1918 সালে। গান্ধীজি আরেকটা আন্দোলন করেন ব্যক্তিগতভাবে, সেটা হলো বিহারের চম্পারণ। বিহারের চম্পারণ জেলাতে গরিব কৃষকরা নীল চাষিদের চাপে পড়ে নীল চাষ করতে বাধ্য হয়েছিল এবং তাদের উপরে শোষণ, অত্যাচার, বঞ্চনা, দৈহিক নির্যাতন, মানসিক নির্যাতন তারা করত। এবং স্থানীয় ভিত্তিতে এই চম্পারণে নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে কৃষকরা। সেই আন্দোলনে গান্ধীজি নেতৃত্ব দেন 1917 সালে। এই আন্দোলনও সফল করে। গান্ধীজির আরেকটা ব্যক্তিগতভাবে আন্দোলন কি? সেটা হলো গুজরাটে 1918 সালে আহমেদাবাদে শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য তারা আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনে শ্রমিকদের 50% মজুরি বাড়াতে হবে, এই দাবি ছিল। এই আন্দোলনে গান্ধীজি নেতৃত্ব দিয়ে সফল হয়েছিলেন। গান্ধীজি এই 3টি আন্দোলনে সফল হয়েছিলেন বলেই তাকে জাতীয় কংগ্রেসের নেতা করা হয়। নেক্সট প্রশ্ন, বড়দলির ঘটনা। বড়দলি 1928 সালে বড়দলিতে একটা ঘটনা ঘটে। বল্লভভাই প্যাটেলের এখানে গুরুত্ব দেওয়া হয়। গান্ধীজি এখানে ভূমিকা পালন করেন। ব্যাপক আন্দোলন বড়দলির ঘটনায় যুক্ত হয়। মহিলারা অংশগ্রহণ করে, গান্ধীজি নেতৃত্ব দেন। এর ফলে কৃষকদের সাফল্যের প্রভাব পড়ে, কৃষকরা অনেকটাই সফল হয়েছিলেন। তাহলে আমরা 50-এর মন্বন্তরের কারণ হিসাবে আমরা একটু বলি। কমন কারণ বলবা যে খাদ্য সরবরাহ হ্রাস। এটা খুব সহজ, খাদ্য সরবরাহ কমে গিয়েছিল, মানে অন্য অঞ্চল থেকে খাবার আসবে তো, দুর্ভিক্ষ ফসল না হলে তাহলে সেখান থেকে আনেনি কো। নাম্বার 2, বার্মা থেকে ব্রিটিশ সরকার চাল আমদানি করতো আগে, সেই আমদানিটা বন্ধ করে দিয়েছিল। আর জাপানের আক্রমণের ভয়ে তোমার অনেক জিনিস, জল, খাবার, ফসল এগুলো নষ্ট করে, এটা হলো পোড়ামাটির নীতি। এটার ফলেও তোমার মন্বন্তর একটা কারণ। আরেকটি আর হয়েছে যে সরকারি নীতি ভালো ছিল না। আর এখানে আমরা 50-এর মন্বন্তর 1943, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। চার্চিলের বিরাট ভূমিকা ছিল যে চার্চিল
এখানে নেগেটিভ ভূমিকা নিয়েছিলেন, তিনি পজিটিভ ভূমিকা নেননি, মানে অভাব সৃষ্টিতে তিনি ভূমিকা নিয়েছিলেন। তাহলে এইগুলি হচ্ছে মন্বন্তরের কারণ। আর মন্বন্তরের কারণে তাহলে আমরা বুঝতে পারলাম যে আরেকটা কথা, যে কর বৃদ্ধি করেছেন, এটা আমি বলেছি। এই ফলাফল কী হয়েছিল দেখো, অগণিত মৃত্যু এই 50 মন্বন্তরে দেখা দিয়েছিল। প্রায় 40 থেকে 70 লাখ মানুষ মারা গিয়েছিল, মৃত্যুর মিছিল দেখা দিয়েছিল, মৃতদেহের স্তূপ, মৃতদেহকে লাট মেরে মেরে রাখা হয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধ চলছে, তোমরা জানো, একটা মানবিক একটা বিপর্যয়। এগুলো হচ্ছে ফলাফলের মধ্যে মনে রাখবা, দু একটা মনে রাখবা। অর্থনৈতিক বিপর্যয়, যাহা একটা ফলাফল, মানে একটা দুর্ভিক্ষলিত ফলাফল হবে, খাদ্য সরবরাহের অভাব। হ্যাঁ, কমিশন গঠন করেছিল, এটা হলো ফল, যে দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন ব্রিটিশ সরকার গঠন করেছিল। নেক্সট, তাহলে আজকে আমরা এই ভিডিওতে 5 নম্বর চ্যাপ্টারের শেষ করলাম। কালকে আমি ভিডিও দিয়েছি 5 নম্বর চ্যাপ্টারে, এটা তোমরা মানে করবে। উপনিবেশিক ভারতের শাসন, চ্যাপ্টারের নাম হচ্ছে কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া, অন ইন্ডিয়া, ইন্ডিয়ার উপরে কলোনিয়াল শাসনের প্রভাব। দেখো, কলোনিয়াল শাসনটা কখনই ভালো হয় না, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, মানে কলোনিয়াল শাসক তারা তো অত্যাচার করবেই। যাই হোক, আজকে আমি এই চ্যাপ্টারে 2খানা ভিডিও তোমরা ভালো করে দেখবে। আমি পরপর বানাতে থাকবো। 6 নম্বর টপিকে পরের ভিডিও হবে। 6 নম্বর টপিকে আমি বলে দিচ্ছি। 6 নম্বর টপিকে একটা ভিডিও যদি না হয়, 2টো ভিডিও বানিয়ে দেবো। এখানে 8টা টপিক আছে তোমাদের। হ্যাঁ, 8টা টপিক। আমি 5 নম্বর থেকে শুরু করেছি, 5, তাহলে আগামী 6 বলতে থাকবো। যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তোমরা ভিডিও দেখবে, ভিডিও চালিয়ে অবসর টাইমে দেখবে, পারলে কিছু লিখে নেবে, খাতায় লিখে নিলে ভালো হবে। পরীক্ষার দিনে তোমরা চোখ বুলে দেখতে পারবে। এখন সময় খুব অল্প, হ্যাঁ, দেখেও অনেক সময় মনে থাকবে। বারবার যদি ভিডিও 2বার দেখো, মুখস্থ হয়ে যাবে, আর পড়া আছে। আর এই যে তোমাদের টেক্সট বই ফলো করবা, টেক্সট বই আমি আগেও বলেছি, টেক্সট বই ফলো করবা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভালো থাকবে। পরীক্ষা চলে এসছে, খুবই ভালো হবে, খুবই ভালো হবে তোমাদের। সাবজেক্ট বুঝলে কিছুই কঠিন না। পলিটিক্যাল সায়েন্সেও আমি ভিডিও বানাই, পলিটিক্যাল সায়েন্সে আমি ভিডিও বানিয়েছি, তোমরা ভালো দেখোনি বলে আমি পলিটিক্যাল সায়েন্স ভিডিও, বড় প্রশ্ন আছে, প্রচুর বড় প্রশ্ন আছে পলিটিক্যাল সায়েন্সের উপরে, তোমরা দেখবা। মানে খুব সহজ করা আছে, খুব সহজ। গান্ধীজি সত্যাগ্রহ ইম্পর্ট্যান্ট, মার্ক্সবাদের উপরে 10 মিনিট 15 মিনিটের ভিডিও আছে, দেখবা এগুলো। হ্যাঁ, মার্ক্সবাদের রাষ্ট্রতত্ত্ব আসবে, মার্ক্সবাদ আসবে, ওখানে দোকানে একটা কম লিখতে হবে, তোমরা কিন্তু পেরে যাবে। হ্যাঁ, এই বলে তোমাদের আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আলোচনা শেষ করলাম।